স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। প্রজ্ঞাপন জারির পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান সিইসি। শনিবার রাতে ছাত্র জনতার দাবির মুখে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। সোমবার প্রজ্ঞাপন হলে এদিনই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। আর আইনের এই সংশোধনকে সাধুবাদ জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি এটি একটি যথোপযোগী উদ্যোগ। যদিও বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনেও সংগঠনকে ব্যান করার বা সংগঠনের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিধান আছে, তথাপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইন বা ট্রাইব্যুনালে একটি সংগঠন বা কোনো ব্যক্তির বিচার যদি সম্পন্ন হয়ে থাকে, সেটি হবে মানুষের জন্য অ্যাকসেপ্টেবল। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচির কোনো তথ্য পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ সুপারদের এ ব্যাপারে নির্দেশনাও দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। সতর্ক গোয়েন্দা পুলিশও। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের বিক্ষোভ অবরোধ কর্মসূচির মুখে শনিবার রাতে আসে এ ঘোষণা। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ। যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। তারা বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব না। কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তাদের। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। বলেন, আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না বলেও জানান গণ অভ্যুত্থানের আহতরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় না। ছাত্রলীগের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনে পূর্ণাঙ্গ বিচার করা হোক, আর আমাদেরকে জুলাই স্বীকৃতি দেওয়া হোক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ আমাদেরকে দিতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশকে এগিয়ে নিতে ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন, সময় বদলেছে, তাই এই দেশে আর সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব চলবে না। দলটির নেতাদের অভিযোগ, সাম্প্রদায়িকতার বয়ান তৈরির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে
অপপ্রচার চালাচ্ছে ভারত। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদিকে চট্টগ্রামের ডিসি হিলের সামনে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, এদেশে বিভক্তির কোনো সুযোগ নেই। ভিন্ন রাজনৈতিক দল ও মত, ভিন্ন ধর্ম, সবার প্রতি সহনশীল হতে হবে। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। আমরা সবাই মিলে দেশ গড়ব। আমরা কিন্তু আজকে সহনশীলতার কথা বলছি, আমরা কিন্তু পরমত সহিষ্ণুতার কথা বলছি, যে অপরের সাথে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বন্দরনগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। আসিফ খান, ডিবিসি নিউজ। পুঁজিবাজারে দুর্নীতিতে জড়িত বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে স্টক মার্কেটকে দুর্নীতিমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে এক বৈঠকে প্রয়োজনে পুঁজিবাজারের জন্য বিদেশি বিশেষজ্ঞ আনার বিষয়েও সিদ্ধান্ত হয়। অতীতের মতো কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নয়, পুঁজিবাজারকে সবার জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিগত 17 বছরে নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দেশের পুঁজিবাজার। এর মধ্যে দুর্নীতি ও নানা কারসাজিতে পথে বসেছে বহু উদ্যোক্তা, ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও। কিন্তু এই ভয়াবহ দুর্নীতিতে জড়িতদের কখনোই আইনের আওতায় আনা হয়নি, এমনকি দুর্নীতিবাজদের চিহ্নিতও করা হয়নি। নতুন সরকার আসার পর বিভিন্ন সেক্টরের দুর্নীতির মতো আলোচনায় আসে পুঁজিবাজারের দুর্নীতির বিষয়টিও। সরকার থেকে বারবার আশ্বস্ত করা হয় জড়িতদের শাস্তির বিষয়ে। রবিবারও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে বৈঠকে পুঁজিবাজারকে দুর্নীতিমুক্ত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। কোনো অনুসন্ধান থামায় দেওয়া হয়নি। প্রত্যেকটা বিষয় যাদের এগেনস্টে অভিযোগ আছে খুবই ভালোভাবে ইনভেস্টিগেশন হচ্ছে। দেশের পুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের আনার কথাও বলছে সরকার। স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। পুঁজিবাজার থেকে কোনো বিশেষ গোষ্ঠী নয়, যাতে সবাই উপকৃত হয় তা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয় সভায়। সিদ্ধান্ত হয় বহুজাতিক কোম্পানি এবং দেশের বেসরকারি কোম্পানিগুলোকে কিভাবে আরও সহজে স্টক মার্কেটে আনা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার। এর আগে রবিবার দুপুরে যমুনাতেই এলডিসি কমিটির সাথে আরেক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে এলডিসি থেকে উত্তরণের জন্য দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনা সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত, কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শিরোনামে আলোচনায় কথা বলেন তিনি। আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দল নিষিদ্ধের কথা বলা আছে, সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে, সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো হবে। ক্ষমতার মেয়াদকাল নয়, ফ্যাসিবাদ রুখতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা জরুরি, এমন মত দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর সেগুন বাগিচায় এক আলোচনায় কথা বলেন তারা। আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগতে পারে, তাই বলে ৭২-এর সংবিধানকে বসিয়ে রাখা ঠিক হবে না। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের
রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটা নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন নাহিদ। এ সময় সরকারের কাছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার রোড ম্যাপ নিয়েও জানতে চান নাহিদ। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে। তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয় সেটা যদি কোনো ধরনের দলীয় মূলনীতি না হয়, মূলনীতি এমন হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ওন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভিশন, প্রকৃত মূল্যবোধ, চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে। রাজধানী ঢাকা সহ 8টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রয়েছে বজ্রপাতের পূর্বাভাসও। গ্রীষ্মের প্রথম মাস, বৈশাখের বিদায় বেলায় তাপে পুড়ছে দেশ। বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। রাজধানী ঢাকাসহ চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র তাপপ্রবাহ চলছে। বাতাসে আগুনের হুলকা, রেকর্ড তাপমাত্রা চেয়ে অনুভূতির স্কেল উপরে। হাঁসফাঁস জনজীবন, বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাণীকুল। রবিবার বিকাল 3টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। গরমে শরীর পুরো দুর্বল হয়ে গেছে, এত গরম না দেখে নাই। গরম বাড়ি থাকা যায় না, গাছের নিচে বসি আরাম করি। উত্তরাঞ্চলে প্রচণ্ড খরতাপে বিপর্যস্ত কৃষি, পুড়ে যাচ্ছে ফসল, নেমে যাচ্ছে পানির স্তর। কমপক্ষে পানির স্তর 7 ফুট নেমে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে। পরিস্থিতি এমন যে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। তবে রাস্তাঘাটে লোকজন তুলনামূলক কম হলেও কাজের তাগিদে গরমের তীব্রতা উপেক্ষা করেই বের হচ্ছেন শ্রমজীবীরা। প্রচুর গরম ভাই, গাড়ি চালা যায় না, খুব কষ্ট হয়ে যায়। রাস্তা পর্যন্ত গরম হয়ে গেছে। এই গরমে মনে করেন চললে তো মানুষ বাঁচতে পারবে না। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে এবং আগামীকাল এটি অব্যাহত থাকবে। তবে আগামী পরশু থেকে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাঙ্গামাটি। বেলা 3টার পর থেকে বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয় জেলার বিভিন্ন স্থানে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। চট্টগ্রাম, পার্বত্য 3 জেলা সহ বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় পালন করা হচ্ছে দিনটি। সব আয়োজন থেকে উচ্চারিত হচ্ছে গৌতম বুদ্ধের অহিংস বাণী। মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনাও। গৌতম বুদ্ধের অহিংসার দর্শন আর শান্তির বার্তা নিয়ে সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মানুসারীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। রবিবার সকাল থেকেই প্রার্থনা সঙ্গীত শুরু হয় বন্দরনগরী চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারে। বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরের প্রতিটি বিহার। দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক প্রার্থনা বুদ্ধের অনুসারীদের। এই দিনটাতে হচ্ছে বুদ্ধ 3টা কাজ একসাথে করেছেন। প্রথম হচ্ছে জন্মগ্রহণ, তারপর হচ্ছে বুদ্ধত্ব লাভ, তারপর হচ্ছে মহাপরিমাণ লাভ করে। ত্রিবিজড়িত এই দিনটা আমাদের সবচেয়ে বড় একটি দিন। এটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলি বা বৈশাখী পূর্ণিমাও আমরা অনেকে বলে থাকি। রাঙামাটিতে বিভিন্ন বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে তবলছড়ি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারে গিয়ে শেষ হয়। বিহারে নানা ধর্মীয় আচারে অংশ নেন সবাই। সব বিহারে সংঘদান, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিষ্কার দান ও বিশ্বের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
এই দিনে চাইবো সবাই সকল প্রাণী যাতে সুখী হয়, সবার কামনা যাতে পূর্ণ হয়। আমরা খালি বলি ক্ষুদ্র নৃতত্ব গোষ্ঠী, আমরা উপজাতি, কোনো উপজাতি না, আমরা সবাই বাংলাদেশ। প্রত্যেকের সমান অধিকার আছে, কারো এক ফোঁটা বেশি নেই, কারো এক ফোঁটা কম নেই। সকালে বান্দরবানের রাজবাড়ী প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে শেষ হয়। বিহারের বোধিবৃক্ষতলে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের পর চন্দনের জল ঢেলে ও ফুল নিয়ে বোধিবৃক্ষমূলের পূজা করা হয়। পরে হাজার প্রদীপ জেলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা হয়। সকালবেলা সকলে বোধিবৃক্ষে জল ঢেলেছি, চন্দন পানি। এরপর সকলে এখন ছোঁয়াং দিচ্ছে বিহারে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ মূর্তি, সংঘ, অষ্টরিষ্কারদান, পুষ্প, ধাতুচৈত্য পূজা ও বোধিবৃক্ষের মধ্যে পানি ঢালাসহ নানা দানানুষ্ঠান হয় ঐতিহাসিক অন্দ বৌদ্ধবিহারে। প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালন করে আসছে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। মা দিবসে গর্ভিণী মায়েদের দ্বাদশ বারের মতো সম্মাননা জানালো ইউনিভার্সাল মেডিকেল কলেজ। গর্ভিণী মা সম্মাননা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, আইন শৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজে সুপ্রতিষ্ঠিত 12 জন মাকে এই সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানের সন্তানরা তাদের মাকে নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস এখন আছে পাবনার রূপপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আছি এই পাবনা জেলায়। সেখানে সাধারণ মানুষের সমস্যা সমাধানে উত্তরণে নীতি নির্ধারক কী ভাবছেন সেই বিষয়ে আসলে তুলে ধরার চেষ্টা করছি। আমি এখন আছি রূপপুর, যেটা হচ্ছে গ্রিন সিটি নামে পরিচিত, সেই জায়গাটিতে অবস্থান করছি। এখানে মূলত হচ্ছে আর্থিকভাবে বলেন, কর্মসংস্থান, সেটা সাফল্য কিন্তু দেখেছে পাবনাবাসী। কারণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণেই কিন্তু এই অঞ্চলটি একেবারে আর্থিকভাবে এগিয়ে গিয়েছে বলা যায়। তারপরেও আসলে সমস্যার শেষ নেই। ঠিক এই জায়গাটিতে যে ঈশ্বরদী একটি বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর আসলে চালু হলে এই কর্মসংস্থান, বেকারত্ব আরও দূর হবে বলে মনে করছেন এখানকার বাসিন্দারা। এছাড়াও মাদক সমস্যা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। তাই আমার সঙ্গে যুক্ত আছে এখানকার রূপপুরের যে বাসিন্দা, যারা এখানে সবসময় থাকেন, তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো তাদের সমস্যা বিষয়। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। একটু জানতে চাই শুরুতে আপনার কাছে যে এখানে তো কর্মসংস্থানের সংকটটা কেটে গেছে, তারপরেও আসলে একটি বিমানবন্দর রয়েছে, সেটা সচল না। তো সেটা সচল হলে আপনাদের কর্মসংস্থানকে আর ঈশ্বরদের জন্য এটা খুব মঙ্গলজনক। আবার কিছু রাস্তাঘাট আছে, এগুলি সংস্কার হলে আর একটু আমাদের জন্য মানে সুন্দর হবে। মানে বিমানবন্দর চালু হলে, যদি চালু হয়, সেক্ষেত্রে কি হতে পারে? মানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে কিনা? কর্মসংস্থান তো বৃদ্ধি হবে এবং আমাদের ঈশ্বরদের জন্য ধন যাতায়াতের জন্য সুবিধা হবে, রাস্তাঘাটগুলো একটু হবে, এইগুলি আমরা চাই। আমি এখানে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই যে এখানে মাদকের একটি বিষয় বা মাদকের একটি সমস্যা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি কেমন, নিয়ন্ত্রণে রেখেছে কিনা মাদকের? সুন্দর নিয়ন্ত্রণ আছে এখানে। আইন শৃঙ্খলা মনে করেন যে পরিবেশ সুন্দর আছে এখানে, খুবই মনে করেন যে রাস্তাঘাটের যে দুরবস্থা আমরা দেখেছি, রাস্তাঘাট ভাঙাচোরা, খানাখন্দে ভরা, সেটাতে আসলে দুর্ভোগ পাতে হয় কিনা সেটা একটু দুর্ভোগ আছে। রাস্তাঘাটে ভাঙাচোরা দুর্ভোগ আছে, মানুষের যাতায়াত একটু সমস্যা আছে। হ্যাঁ, এটা সুযোগ সুবিধা দিতে রাস্তাঘাট পরিপূর্ণভাবে যেতে, সুন্দর পরিবেশটা যেতে হয়, তাহলে জনগণ যাতায়াত, যানবাহন যাবে, তাতে তাদের জন্য, সবার জন্য আমাদের সুবিধাজনক। যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর করা প্রয়োজন। আপনার কাছে কি মনে হয়, রাস্তাঘাট যে খানাখন্দে আছে, ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, বা আসলে এই জায়গাটিতে আর্থিকভাবে তো অবশ্যই উন্নয়ন হয়েছে, এরপরও আপনার কাছে কি মনে হয় যে এইখানে এই বিষয়টা সমাধান হলে, সমস্যার সমাধান হলে আপনাদের জন্য উপকৃত হবে? যে অবশ্যই আরেকটু যা আছে এর থেকে আরেকটু সুন্দর হলে সবার জন্য সুবিধা। এটা কি ধরনের? রাস্তাঘাট যে আরেকটু ক্লিন বা আরেকটু রাস্তাঘাট সুন্দরভাবে করা, চওড়া করা, যানজটের সমস্যা হয়ে যায়, এই আর কি। ঈশ্বরদীতে তো কি ব্যাপক যানজটের সৃষ্টি হয় না? যে অটো গাড়িগুলোর কারণে অনেক যানজট হয়, বিশেষ করে এই রোডটা একটু চওড়া হলে আরও সুবিধা হয় আমাদের জন্য।
এখানে এখানে আর আর কি কি সমস্যা আছে বলে মনে করছেন? সমস্যা ভাই দিদা বললো ওটাই, বিশেষ করে রাস্তার সমস্যাটা বেশি ভাই এখানে। এখানে আরও কয়েকজনের সাথে আমি একটু কথা বলতে চাই। এখানে রাস্তা সংস্কার, বিশেষ করে পাবনা সদরও আমরা দেখেছি প্রতিটা রাস্তার ক্ষেত্রে কিন্তু একেবারেই খানাখন্দে ভরা, যেটা আসলে চলাচলে অনুপযোগী, সেইটাও কিন্তু আমরা দেখানো বা তুলে ধরার চেষ্টা করেছি। এখানেও একই সমস্যা। আমি একটু জানতে চাই যে তারা তো রাস্তার কথা বলেছেন, আর কি হলে এইখানে আরও সুযোগ সুবিধাটা বৃদ্ধি পাবে বা যোগাযোগ ব্যবস্থাটা কেমন মনে করছেন? এখানে রাশিয়ান গ্রিন সিটি উপলক্ষে অনেক বাইরের মানুষ, যেমন বিভিন্ন জেলা থেকেও লোকজন এসে এখানে কর্মসংস্থানে যোগদান করতেছে, থাকতেছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরও ডেভেলপ করা উচিত। এখানে ফরেনাররা আছে অনেক, তাদের নিরাপত্তার স্বার্থে হোক এবং বিভিন্ন জেলা থেকে যে লোকজনগুলো আসে তাদের নিরাপত্তার স্বার্থে হোক, আইন শৃঙ্খলা ব্যবস্থাটা আরও ডেভেলপ করা উচিত। আর একটা বিষয় হচ্ছে, যেমন বৃষ্টির দিনে অনেক জায়গায় পানি জমাট হয়ে থাকে। আপনার এই মোড়ে একটু সামনে গেলে একটা মোড়ে একটা রাস্তা আছে, যেমন উপরে কিছু রাস্তা উঁচা আর অল্প একটু জায়গা আছে যে নিচা, ওখানে একদম জলাবদ্ধতা, পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনিং ব্যবস্থাটা মানে এরকমের নাই। তারপর এখানে সত্যি ইপিজেটের রাস্তা সব থেকে বেশি খারাপ, সত্যি ইপিজেটের রাস্তা একবারে বাজে অবস্থা। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নীতি নির্ধারকরা সেই প্রত্যাশাটা আসলে পূরণ করার চেষ্টা করবেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। নীতি নির্ধারকরা কি বলছেন এই যে সমস্যার সমাধানের উত্তরণে, সে বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে এক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। রবিবার রাজশাহীর একটি হোটেলে এই আয়োজনে যোগ দিয়ে চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টজনিত দীর্ঘমেয়াদী রোগ অ্যাজমা, ধুলোবালি, দূষণ, ধূমপান, ঠান্ডা পরিবেশ এবং জেনেটিক কারণে অ্যাজমার ঝুঁকি বাড়ে। তবে নিয়মিত ইনহেলার ব্যবহার, জীবনযাত্রায় পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিভিন্ন ওষুধ কোম্পানির স্টলও ছিল এই কনফারেন্সে।